নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকের নিবেদন বিশিষ্ট লেখক শুভঙ্কর রায়চৌধুরী রচিত প্রতীক্ষা। এখন বেলা গড়িয়ে সন্ধে হতে চলেছে। একটু পরেই কলকাতার কোনো এক বিবাহ ভবনে বিসমিল্লাহ খানের সানাইয়ের ক্যাসেট বেজে উঠবে। লোকজনের ভিড় বাড়বে। রজনীগন্ধা ফুলের সৌরভে, পারফিউমের মাদকতায়, সুন্দরীগণের ছায়ালাপে, আলোর রোশনাইতে জেগে উঠবে একটি আনন্দ ঘন মুহূর্তের রাত। লাল বেনারসি শাড়িতে একটি কুমারী মেয়ের কচি মুখখানা আরও উজ্জ্বল দেখাবে। বিয়ের রাত যে একটি কুমারী মেয়ের জীবনে কত মধুময় তা আজ বেশি করে অনুভব হচ্ছে প্রতিমার, বিশেষ করে অনিমেষকে কাছে না পেয়ে। পরশু রাতে আবার তাদের ফুলশয্যা, যে রাত্রির জন্য কুমারী মেয়েদের মন শত শত কল্পনার জাল বনে। সেই কল্পনার মানুষ আজ এক লহমায় চুপসে গেল প্রতিমার জীবনে। এসব কথা ভাবতে ভাবতে কখন যেন সন্ধে গড়িয়ে গেল। একটু পরেই চাঁদের আলোয় ম্লান করবে ধান ক্ষেত, বনবাদার আর মাঠঘাট। তারপর বসন্তের দুরন্ত হাওয়ায় ঝরা পাতার শব্দে বন ঝিঝির একটানা সুরেলার ডাক নির্জনতার বুকে আশ্রয় নেবে। ঘুমিয়ে পড়বে সমস্ত গ্রাম। সময় রাত 10টা। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুমোয়নি শুধু প্রতিমা। নিদ্রা দেবী ওর দু চোখের কোল থেকে ঘুম কেড়ে নিয়েছেন। মশারির ভেতর থেকে মৃদু আলোকিত হারিকেন বাতিটার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ক্রমাগত ভাবনার জগতে তলিয়ে যায়। আজ ওর বারবার মনে পড়ছে পুরনো দিনের কথা। ঝমঝম শব্দে যখন মালগাড়িটা ওদের বাড়ির কাছ দিয়ে যেত, প্রতিমা অবাক হয়ে তাকিয়ে থাকতো গাড়িটার দিকে। গাড়ির গার্ডবাবু ওকে ডান হাত তুলে টাটা করতেন। যেদিন প্রথম গার্ডবাবু ওকে টাটা করেন সেদিন গ্রামের এই সহজ সরল মেয়েটি খুব ঘাবড়ে গিয়েছিল। কথাটা ভয়ে মা বাবার কাউকেই বলেনি, শুধু সমবয়সী এক মাসিকে বলেছিল বিশ্বাস করে। একদিন কী কারণে মালগাড়িটা ওদের বাড়ির কাছে এসে থেমে যায়। গার্ডবাবু ট্রেন থেকে নেমে সোজা প্রতিমাদের বাড়ির দিকে রওনা হলেন। প্রতিমা যখন বুঝতে পারলো গার্ডবাবু ক্রমাগত ওদের বাড়ির দিকেই আসছেন, তখন ভয়ে ওর বুকটা ছ্যাঁত করে ওঠে। প্রতিমা ভেতরের ঘরে লুকিয়ে পড়ে। একটু বাদে গার্ডবাবু বাড়ির গেটের কাছে এসে বলেন, এক গ্লাস জল পাওয়া যাবে? প্রতিমার বাবা মেয়েকে ডেকে বললেন, এই দেখ তো প্রতিমা, কে এসেছেন? প্রতিমা ঘর থেকে বেরিয়ে বলল, বাবা তুমি ভেতরে যাও, আমি দেখছি। এরপর প্রতিমা যেন কোনো দিনও গার্ডবাবুর মুখ দেখেননি, এইরকম একটা ভাব করে গেটের সামনে এসে বললেন, আসুন না, ভেতরে আসুন। এইভাবে ওদের পরিচয়ের সূত্রপাত। এরপর প্রায় প্রতিদিনই ট্রেনটা ক্ষণিকের জন্য ওদের বাড়ির কাছে থেমে যেত। দুজনের পত্র বিনিময় হতো। প্রতিমা যেদিন অনিমেষ চক্রবর্তীর কাছে অর্থাৎ গার্ডবাবুর কাছে প্রথম চিঠি পেল, ওই চিঠিটা কতক্ষণ যে বুকে জড়িয়ে রেখেছিল তার খেয়াল নেই। ধীরে ধীরে ওরা ভালোবাসার জাল বুনল এক সূত্রে। আজও প্রতিমার স্পষ্ট মনে আছে, শেষ চিঠিতে অনিমেষ বলেছিল, আগামী বৈশাখে আমাদের বিয়ে হবে। তোমার জন্য আমার পছন্দ মতো সোনার আংটি, কানের দুল, গলার হার গড়াবো, আরও কত কি। সেদিন কে জানতো অনিমেষ ওকে ফাঁকি দেবে? তাই তো সেদিন সে লজ্জায় খুশিতে ছান্দনিক দোলায় বেনি দুটো দুলিয়ে পালিয়ে গিয়েছিল। খেয়ালি হাওয়ার মতো রঙিন স্বপ্নে ভাসতে ভাসতে ছুটে গিয়েছিল ওর শোয়ের কাছে। তারপর দুজনে প্রাণ ভরিয়ে সেকে হাসি, যেন খুশির বাঁধ ভেঙেছে। এরপর ছোট রেল লাইন ভাঙা হলো। ঠিকাদার বাবুরা এলেন কাজ করতে। ছোট্ট লাইনকে বড় লাইনে রূপান্তরিত করতে হবে। লাইনের ধারে স্লিপার, পাথর ইত্যাদি ফেলা হলো। দিন রাত কাজ শুরু হলো। ইদানিং আর মালগাড়ি এদিকে চলে না। প্রতিমা প্রতিদিন প্রতীক্ষায় থাকে অনিমেষের চিঠি আসবে। অনিমেষ ওকে কথা দিয়েছে বিয়ের পর ওরা হানিমুনে কলকাতায় ঘুরতে যাবে। সেখানে হাওড়া ব্রিজ, কালীঘাট, দক্ষিণেশ্বরের মন্দির, বেলুর মঠ, গড়ের মাঠ, বিরলা মিউজিয়াম, তারকা মণ্ডল, চিড়িয়াখানা, ইকো পার্ক, কত কিছু দেখবে বলে আশ্বাস দিয়েছে। স্বপ্ন কল্পনায় ভাসে গায়ের সহজ সরল মেয়েটি। এদিকে গায়ের লোকেরা বাইরের অসমিয়া ছেলেটির সঙ্গে একটি অসমিয়া সুন্দরী মেয়ের প্রেম প্রীতি ভালোবাসা, তারপর বিয়ে, ব্যাপারটি কিন্তু সুনজরে দেখে না। প্রতিমার নিকট আত্মীয়দের মধ্যে এই বিয়ে নিয়ে ঘটে ঘোর আপত্তি। তবুও প্রতিমা দৃঢ় প্রতিজ্ঞ, এই ছেলেকেই সে বিয়ে করবে। তারপর অনিমেষের হাত ধরে ওর ঘরে গিয়ে উঠবে। ওদের ছোট্ট সংসার আনন্দের ঢেউয়ে ভাসবে, প্রেমের জোয়ারে। তাছাড়া অনিমেষ বাঙালি বলে কি মানুষ নয়? ভালো মন্দ পৃথিবীর সব জাতির মানুষের মধ্যেই রয়েছে।
গায়ের কেউ নিশ্চিতভাবে বলতে পারবেন যে অসমীয়া মাত্রই সবাই ভালো? অসমীয়া পরিবারের বিয়ে হলে এসে সুখী হতে পারবে না, এমন গ্যারান্টি তাকে কেউ দিতে পারবে না। সব থেকে বড় কথা হলো ভালোবাসার কোনো জাত নেই। অজস্র যুক্তি তর্ক দিয়ে প্রতিমা ওর বাবা মাকে বলে এই বিয়েতে রাজি হতে, প্রয়োজনে সে কোর্টে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করবে। প্রতিমার মুখে এসব কথা শুনে হতবাক হয়ে যায় ওরা। এত কথা মেয়েটা জানলো কোত্থেকে? কিন্তু আজ প্রতিমা তার বাবা মাকে কি জবাব দেবে? ওর চাপা দুঃখ কষ্ট যন্ত্রণা আক্ষেপ অভিমান নিয়ে সে কার ওপর আছড়ে পড়বে? সে তো আর কলম নদী নয় যে বর্ষার জলোচ্ছ্বাসের সমস্ত আক্ষেপ মাটির ওপর আছড়ে পড়ে পার ভাঙবে। আজ সে বড্ড একা। এই নিঝুম নিশুতি রাতে ঘর ভর্তি লোক থাকতেও সে এখন একান্তই নির্জন মনের বাসিন্দা। সেই দুপুর থেকে ওর হৃদয়ের আকাশে দুঃখের কালো মেঘ জমেছিল। সময়ের সাথে সাথে মেঘের ঘন ঘটা বিষাদের কালো চাদর বিছিয়ে দিল ওর সর্বাঙ্গে। প্রতিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। মাঝরাতেই হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। প্রতিমার মা রাতে উঠে জেগে বললেন, কিরে মা, কাঁদছিস কেন? পেটে ব্যথা হচ্ছে? জল তেল মালিশ করে দেবো? অভিমানী প্রতিমা ছোট্ট শিশুর মতো মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। তারপর বালিশের নিচে রাখা চিঠিটা মায়ের হাতে তুলে দিল। মা বললেন, কার চিঠি? অনিমেষের? প্রতিমা চুপ করে রইল। মা বললেন, কখন এসেছে? দুপুরে? প্রতিমা মাথা নাড়ল। মা আবার বললেন, কোথায় বলিসনি তো? চোখের জল মুছে মেয়ে বলল, তুমি তখন পুকুর ঘাটে ছিলে। যাকগে, কি লিখেছে পড়তো। এবার প্রতিমা মায়ের হাত থেকে চিঠি নিয়ে পড়তে গিয়ে মরা কান্নায় ভেঙে পড়ল। রাগে দুঃখে অভিমানে বর্ষার পাহাড়ি নদীর মতো আক্ষেপে মায়ের বুকে আছড়ে পড়ল। ইতিমধ্যে বাড়ির অন্যান্য সদস্যরাও প্রতিমার কান্না শুনে জেগে উঠেছেন। সবার উৎকণ্ঠা, এই রাত বিরেতে মেয়েটা অঝরে কাঁদছে কেন? ততক্ষণে প্রতিমার সমবয়সী মাসি চিঠিটা ওর হাত থেকে নিয়ে পড়তে শুরু করলো। প্রিয় প্রতিমা, আমায় ক্ষমা করো। আজ অনেকদিন হলো তোমার সাথে আমার যোগাযোগ হয়নি। মিটার গজ লাইন ভেঙে বড় ব্রিজ তৈরি করার জন্য আমাকে গুয়াহাটিতে বদলি করে দেওয়া হয়। এরপর আমি ওখান থেকে ইস্টার্ন রেলওয়েতে বদলি নিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসি। তারপর সুবোধ বালকের মতো মা বাবা দিদির পছন্দ করা একটি পাত্রীকে বিয়ে করতে রাজি হয়ে যাই। আশ্চর্য, তাই না? আমি একটিবারের জন্য মুখ খুলে বলতে পারলাম না যে সুদূরে আসামে একটি মেয়েকে আমি বড্ড ভালোবাসি, যার নাম প্রতিমা। যাই হোক, আগামী 22শে ফাল্গুন আমার বিয়ে। তোমার আমন্ত্রণ রইল। এই চিঠি পড়ে তুমি হয়তো আমায় গালি দেবে, বলবি ধোঁকাবাজ, বেঈমান, কাপুরুষ। আমি তো অস্বীকার করছি না। পরিশেষে বলছি, জীবনের এই সুদীর্ঘ চলার পথে কাউকে আঘাত করেছি বলে আমার মনে পড়ে না। হয়তো তোমাকেই প্রথম, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তোমাকে ফাঁকি দেবার কোনো বাসনাই আমার ছিল না। তবু হঠাৎ করে কি যেন হয়ে গেল। লক্ষ্মীটি, আমায় ভুল বুঝো না। তুমি অন্যত্র মা বাবার পছন্দ করা কোনো সৎপাত্রকে বিয়ে করে সুখী হও। যদি আমাদের ভালোবাসা খাঁটি হয়ে থাকে, তবে আগামী জন্মে আমার প্রতীক্ষায় থেকো। আমি অবশ্যই ধরা দেব। আর বিশেষ কি, খামের ওপর আমার ঠিকানা রইল, প্রয়োজনে চিঠির উত্তর দিও। শুভেচ্ছা রইল। ইতি, তোমার অনিমেষ। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন বিশিষ্ট লেখক শুভঙ্কর রায়চৌধুরী রচিত ছোট গল্প প্রতীক্ষা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না।